হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু পিকু আছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি অর্থাৎ শুধু একবার বলো ভালোবাসি গল্পটি আর মাত্র 5টা পর্ব বাকি আছে, তারপর এই গল্পটি শেষ হয়ে যাচ্ছে। আর তোমাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, নতুন গল্প আসছে খুব তাড়াতাড়ি। সুন্দর সুন্দর গল্প তোমাদের জন্য আমরা তৈরি করছি। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখো, কারণ গল্পগুলো দেখতে হলে অবশ্যই শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে। তোমাদের মধ্যে দেখা যায় যে আমাদের ভিডিও যারা দেখো 80% মানুষ সাবস্ক্রাইব করো না, পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ 80% মানুষ সাবস্ক্রাইব করো না, 20% মানুষ সাবস্ক্রাইব করছোটা কি? সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না ভাই, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দাও। নতুন গল্প খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? সুন্দর সুন্দর গল্প তোমাদের জন্য রেডি করছি আমরা। সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। কথাটা বলেই উঠে ডাইনিংয়ের দিকে চলে গেলেন উনি। এতক্ষণ যেন শ্বাস আটকে বসেছিলাম আমি। উনি সরে যেতেই বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিলাম। শ্বাস টেনে নিয়ে চোখ দুটো খুলতেই চমকে উঠলাম আমি। চিত্রা আমার ঠিক সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হেসে চলেছে। ওকে হাসতে দেখে ভুরু কুচকালাম আমি। কি 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 সমস্যা? হাসছিস কেন? চিত্রা তাড়াহুড়ো করে আমার পাশের সোফার হাতলে বসে বলে উঠল, কাহিনী কি দোস্ত? ভাইয়া আর তোর মাঝে ফাইট চলছে নাকি? কেন কেন? তোকে বলবো কেন? বেশি কথা না বলে আমায় ধরতো। ডাইনিংয়ে যাব, মাথাটা ঘুরছে, দাঁড়াতে পারছি না। আমার কথায় চোখ বড় বড় করে তাকালো চিত্রা। তুমুল উৎসাহ নিয়ে আমাকে ধরে দাঁড় করালো সে। হাঁটতে হাঁটতে কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, ব্রেকফাস্ট করেছিলি? না, করিনি, খেতে ইচ্ছে করছিল না। এখনো খেতে ইচ্ছে করছে না? না, কেন বলতো? আচার খাবি? খালি পেটে আচার খেতে যাব কেন? তবে ঝাল ঝাল হলে খাওয়া যেতেই পারে। কেন, তুই খাওয়াবি নাকি? না, আমি তো চেক করছিলাম, মনে হয় বাবু আসছে। আচার আচার করছিস, মাথাও ঘুরছে। চিত্রার কথায় দাঁড়িয়ে পড়লাম আমি। পিঠে ঠাস করে একটা চর বসিয়ে বলে উঠলাম, তুই আসলেই একটা গভীর গাধি কোথাকার। আচার খেলেই মানুষ প্রেগনেন্ট হয়ে যায়? বাংলা ছবি পেয়েছিস নাকি এটা? ননসেন্স। আমার কথায় মুখটা কালো হয়ে গেল চিত্রার। এই টপিকে কথা বলা তার জন্য বিপজ্জনক হয়ে উঠবে ভেবে টপিক চেঞ্জ করে চাপা স্বরে সে বলে উঠল, ভাইয়ার সাথে রাগ করছিস কেন রে? চিত্রার প্রশ্নে ওর দিকে তাকালাম আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটা দিলাম। হালকা গলায় বললাম, তিলের জন্য। তিল? কিসের তিল? ভাইয়াকে তিলের তেল টেল আনতে বলেছিলি নাকি? ও, আনেনি বলে রাগ করেছিস? চিত্রার কথায় ভুরু কুঁচকালাম আমি। বিরক্তি নিয়ে বলে উঠলাম, আমি গলার তিলের কথা বলছি, ডাফার। আমার কথায় অবাক চোখে তাকালো চিত্রা। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো সে। কয়েক সেকেন্ড পর ঠোঁট উল্টিয়ে করুণ স্বরে বলে উঠল, দোস্ত, যুক্তিবিদ্যার মতো পেঁচিয়ে কথা বলছিস কেন বলতো? বিশ্বাস কর দোস্ত, তোর কথা না আমার কাছে বায়োলজির থেকেও কঠিন লাগছে। একটু এক্সপ্লেন করে দে না প্লিজ। তোর ভাইয়া একটা মেয়ের গলার তিল দেখে এসে আমাকে বলেছে তার তিল নাকি আমার তিলের সাথে মিলে যায়। ভাবতে পারছিস? সে এখন মেয়েদের গলার তিল নিয়ে গবেষণা করতে লেগে গেছে। এরপরও রাগ করবো না আমি? আমার কথায় চোখ বড় বড় করে তাকালো চিত্রা। হাত দিয়ে মুখ চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, ভাইয়া কি পরকিয়া করছে নাকি? আমি রেগে তাকাতেই, উপস, সরি সরি, আমি বোঝাতে চাচ্ছিলাম ভাইয়া কাজটা ঠিক করেনি, তোর রেগে থাকাটা জায়েজ। এনিওয়ে, ভাইয়াকে কিছু বলিসনি তুই? কি বলবো? কি বলবি মানে? কিছুই বলবি না? সামনে গিয়ে শার্ট আর কলার ধরে বলবি, এই সমস্যা কি তোর? অন্য মেয়ের গলার দিকে তো নজর যায় কেন? চোখ দুটো না তুলে নিব একদম। পাগল তুই? আমি ওনাকে তুই করে বলবো? মরে গেলেও না। বাবা, সামান্য তুই করে বলার জন্য তোকে মরে যেতে হবে? আজব। আমি ওনাকে তুই করে ডাকতে পারবো না। ফার্স্টলি উনি আমার বড়, সেকেন্ডলি উনি আমার হাজবেন্ড, আর থার্ডলি আই রেসপেক্ট হিম। আমার কথায় চিত্রা বেশ বিরক্ত হলো বলেই মনে হলো। চোখ মুখ কুঁচকে বলে উঠল, ওকে ফাইন, আমি যে ডায়লগটা বললাম সেটাতে তুই এর জায়গায় আপনি লাগিয়ে দিস। সামান্য একটু তুই করে বলতে ঘাম ছুটে যাচ্ছে তোর। আমি হলে তো ঠাস করে একটা চড় লাগিয়ে দিতাম। এক চড়েই কাজ খতম।
তুই কিন্তু ট্রাই করতে পারিস। চর খেতে না চাইলে চুপচাপ যা। ওনার গায়ে আমি হাত তুলবো? পাগল তুই! জীবন থাকতে এই দিনটা যেন কখনো না আসে। এ বিয়ের আগে তো কথায় কথায় চড় মারতিস, তাও আবার পুরো ভার্সিটির সামনে। বিয়ে হওয়ার পর ধোয়া তুলসী পাতা হয়ে গেলি। বিয়ের আগে উনি শুধুই একজন ছেলে ছিলেন আমার কাছে, বিয়ের পর স্বামী। দুটোর মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার কথা শেষ না হতেই মামানির ডাক পড়ল। দুজনে এগিয়ে গেলাম ডাইনিংয়ের দিকে। চিত্রা চেয়ার টেনে বসে পড়ল আর আমি দাঁড়িয়ে রইলাম চুপচাপ। মামানি অবাক হয়ে বলে উঠলেন, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। খাবি না? এখন না মামানি, ওরা খেয়ে নি, তারপর আমি বরং খাবার সার্ভ করে দিই। খাবার সার্ভ করার জন্য মানুষের অভাব আছে নাকি? বস চুপচাপ। প্লিজ মামানি, এখন খেতে পারবো না। খাবার দেখে পেট ফুলে যাচ্ছে আমার, আমি পরে খাই। কথাটা বলে ডালের বাটিটা নিয়ে কিচেনের দিকে পা বাড়াতেই দুনিয়া ঘুরে এলো আমার। হাতের বাটিটা পড়লো আমার পায়ে। আমিও পড়ে যেতে নিতেই কেউ একজন ধরে ফেললো আমায়। কয়েক সেকেন্ড পরে চেয়ারে বসিয়ে দেওয়া হলো আমায়। চোখ বন্ধ রেখেও বুঝতে পারছি সবাই ঘিরে রেখেছে আমায়। চারপাশের শব্দগুলো কানে আসছে স্পষ্ট, কিন্তু চোখটা খোলারই শক্তি পাচ্ছি না আমি। পাশ থেকে কারো ফিসফিসানোর আওয়াজ কানে এলো। বুঝতে পারলাম মানুষটি শুভ্রর বড় খালা। এই শুভ্র, তোর বউ প্রেগনেন্ট নাকি রে? যেভাবে চরকাচরকি পারছে আমার তো তাই মনে হয়। বড় খালামণির কথায় শুভ্র যেন চরম বিরক্ত এমন ভাব নিয়ে বলে উঠল, বড় খালামণি, এটা কি বাংলা সিনেমা পেয়েছো নাকি? মাথা চক্কর দিলেই প্রেগনেন্ট? আজাইরা, মানুষের বিভিন্ন কারণে মাথা চক্কর দিতেই পারে, তাই আজগুবি চিন্তাভাবনা বাদ দাও তো। বাবা, ডক্টর আঙ্কেলকে একটু আসতে বলো না প্লিজ। এরপর আবারও নীরবতা। মাথাটা সোজা করে বসতে পারছি না আমি, ঢলে পড়ছি বারবার। কোনো রকমে চোখ পিটপিট করে তাকালাম আমি। ডান পাশে তাকিয়ে দেখলাম সাহেল আর অব্রভাই দাঁড়িয়ে আছেন, আর বাম পাশে শুভ্র। শুভ্রকে দেখা মাত্রই শুভ্রর গায়ে ঢলে পড়লাম আমি। তারপর আর কিছুই মনে নেই আমার। যখন চোখ খুলি তখন আমি বিছানায় শুয়ে, হাতে স্যালাইনের নল লাগানো। রুমের এখানে সেখানে দাঁড়িয়ে আছেন সবাই। চারপাশে চোখ ঘুরিয়ে নিয়ে ডক্টরের কণ্ঠে ডান দিকে ফিরে তাকালাম আমি। না শুভ্র, তেমন কোনো সমস্যা নেই। প্রেশার ফল করার জন্যই সেন্স হারিয়েছিল। বাচ্চা একটা মেয়ের প্রেশার এত লো হয়ে গেল কীভাবে? খাওয়া দাওয়া করে না নাকি? শরীরও বেশ দুর্বল। খাওয়া দাওয়ার দিকে নজর দিও। মেডিসিনের মধ্যে শুধু দুটো ট্যাবলেট দিচ্ছি, একটা প্রেশারের আর একটা খাবারের রুচি হওয়ার জন্য। কথাগুলো বলেই ফিরে তাকালেন উনি। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি মামনি, উঠে গেছো? কেমন লাগছে এখন? উত্তরে মিষ্টি করে হাসলাম আমি। ডক্টর কোনো একটা আর্জেন্ট কাজে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। বাকি সবাই আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রুমের এক কোণে বাবা, মা আর ভাইয়াকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। নীরবতা ভেঙে আমার পাশে বসেই ধমকে উঠলেন শুভ্র। দিয়ে এবার কানের নিচে একটা লাগিয়ে দেবো? বেয়াদব মেয়ে, বেশি আদর দিয়ে ফেলেছি তাই কথা গায়ে লাগে না। এখন থেকে নো আদর, শুধু মায়ের চলবে, মায়ের। ওনার কথায় অবাক চোখে তাকিয়ে আছি আমি। সবার সামনে কিভাবে বকছেন আমায়? বিছানার এক কোণে সাহেল ভাইয়া দাঁড়িয়েছিলেন। শুভ্রর ধমকে আমতা আমতা করে বলে উঠলেন, আহ, মেয়েটাকে এভাবে বকছিস কেন? এমনি অসুস্থ, বাদ দে না। সাহেল ভাইয়ার কথায় তাল মিলিয়ে মামুও বলে উঠলেন, তাই তো শুভ্র, এইভাবে বকছিস কেন ওকে? এই অসুস্থ অবস্থায় কেউ বকে? তোমরা চুপ করো বাবা, একটা কথা বলবে না আজকে। তোমাদের আজকাল পেয়েই তো বিছানায় শুয়ে আছে আজকে। সাহেল, খুব তো ওর সাইড নিয়ে কথা বলছিস। তোর কোনো ধারণা আছে কি করে ও? ভার্সিটিতে ক্লাস নিয়ে পুরো ভার্সিটি ওকে খুঁজে বার করতে হয় আমাকে। জোর করে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াতে হয়। আবার সেই টাইমে যদি আমার ক্লাস থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি ফোন দিয়ে ওকে খেতে যেতে বলি, আর উনি ফোনে ভদ্রভাবে বলবে হ্যাঁ খাবো। এমন একটা ভাব করবে যেন এখনই খেতে বসে যাচ্ছে, অথচ পরে দেখা যাবে সে খায়নি। আমি অফিস থেকে ফিরতে ফিরতে রাতেও না খেয়েও ঘুমিয়ে পড়ে। আমি খেতে বললে সুন্দর করে বলবে আমি খেয়েছি, অথচ সকালে উঠে শুনি বউ আমার রাতে খায়নি। তাহলে বল, রাগটা উঠবে না? অলওয়েজ বাচ্চামো করে, অলওয়েজ। বাচ্চার বাপ না হয়েও ফুপ্পি রেডিমেড বাচ্চাকে পালছি আমি। ওনার কথায় রাগ স্পষ্ট, আর ওনার রাগের তেজে সবাই নিস্তব্ধ।
কিছুক্ষণ চুপ করে থেকে আম্মুকে উদ্দেশ্য করে উনি বলে উঠলেন, ফুপ্পি, যাওয়ার সময় তোমার এই মেয়েকে সাথে করে নিয়ে যাবে। ওর এখানে থাকার কোনো দরকার নেই। কি বলছিস শুভ্র? খুব সুন্দর একটা কথা বলছি। তোমার ভাগ্নিকে যেমন এনেছিলে অমনি রেখে আসো, নয়তো আমাদের সবাইকে একসাথে জেলের ঘানি টানতে হবে। কি দরকার? দরকার আছে কি কোনো? ফুপ্পি, যাওয়ার সময় ওকে নিয়ে যেও, একদম পার্মানেন্টলি নিয়ে যাবে। ওনার কথায় মিনমিন করে আমি বলে উঠলাম, আমি যাব না কোথাও। যাবো না বললে তো হবে না, যেতেই হবে। মামুর বাড়ি এসেছো থাকো, বাট আমার রুমে থাকা চলবে না। এই মাধবী, রাহেলা। ওনার ডাকে মাধবী আর রেহেলা দরজার ধার থেকে উকি দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, জি ছোট ভাইজান। তোমাদের ছোট ভাবি লাগেজ প্যাক করে দাও তো। সরি, ছোট ভাবি না, আপামনি। আগে যেমন আপামনি ডাকতে, এখনও আপামনিই ডাকবে। ভাবি ডাকার কোনো প্রয়োজন নেই। এখন ঝটাপট তোমাদের আপামনির ব্যাগগুলো গুছিয়ে দাও। সব জিনিস গোছাবে, ওর জন্য একটা জিনিসও আমার ঘরে না থাকে, বুঝেছো? আম্মু। আম্মু আম্মু করলে তো কিছুই হবে না, ডিসিশন ফাইনাল। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, গোছাও। মামু, দেখো আমায় তাড়িয়ে দিচ্ছে। আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না, যাব না। শুভ্র, বাড়াবাড়ি করছিস তুই। আমার মাটাকে বাড়ি পাঠিয়ে দিতে চাইছিস? মারি দেবো একটা। মারলে মারো, যা ইচ্ছে করো, যেতে তো ওকে হবেই। ফুপ্পি, নিয়ে যাবে না তোমার মেয়েকে? অবশ্যই নিয়ে যাব। আমার ভাতিজাটাকে এভাবে জ্বালানোর পরও রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। আহা, সেটার চোখ মুখ শুকিয়ে গেছে একদম। আম্মুর কথায় শখ খাওয়ার মতো তাকিয়ে রইলাম আমি। এই তার মেয়ের প্রতি ভালোবাসা? মেয়ের থেকে ভাতিজার প্রতি দরদ বেশি তার? এত আদর তো কোলে নিয়ে বসে থাকলেই তো হয়। যত সব আদিক্ষেতা। মনে মনে একগাদা বকা দিয়ে কান্নামাখা গলায় বলে উঠলাম, আম্মু, তুমিও? আম্মু কিছু বললেন না, মুখ টিপে হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। এবার কাঁদতে লাগলাম আমি। সত্যি কি আমাকে পাঠিয়ে দেবেন শুভ্র? আমি যখন মুখ ফুলিয়ে কাঁদছি তখনই একে একে বেরিয়ে গেল সবাই বেরিয়ে যেতেই দরজা লাগিয়ে হুট করেই আমার উপরে এসে পড়লেন শুভ্র। ওনার এমন কাণ্ডে চমকে উঠে কান্না থেমে গেল মুহূর্তে। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছি আমি। উনি আধশোয়া হয়ে হয়ে দুই বাহু চেপে ধরে বললেন, কাঁদো কেন? ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাও? কোনো কাজ হবে না। আমি ঠোঁট উল্টিয়ে আগের মতোই চুপচাপ তাকিয়ে রইলাম ওনার মুখে। আমাকে চুপ থাকতে দেখে হাতটা আরও জোরে চেপে ধরে ঠোঁটে ছোট্ট করে কামড় দিয়ে বলে উঠলেন, কথা বল, নয়তো এক্ষুনি বাপের বাড়ি দিয়ে আসবো তোকে। কি দিয়ে আসবো? আমি যাব না। যাবে না তো কথা শোনো না কেন আমার? হ্যাঁ, আবার কাঁদছো কেন? কথাটা বলে চোখের পাতা চুমু দিয়ে দিলেন উনি। মুচকি এসে বলে উঠলেন, এই মেয়ে, কাঁদলেই পাঠিয়ে দেবো বাপের বাড়ি। আমার সামনে থাকলে কাঁদা যাবে না, বুঝো না কেন? ভালোবাসি তো, বুকে ব্যথা লাগে। ওনার কথায় মুচকি হাসলাম আমি। অভিমানী গলায় বলে উঠলাম, চিত্রার মুখে একটা তিল আছে, খেয়াল করেছেন? না তো, কেন বলো তো? শ্রেয়ার মুখেও তো একটা তিল আছে, বলুন তো কোথায়? আজব, আমি কি করে জানবো? জানবেন না কেন? সামনে দিয়ে ঘুরঘুর করে দেখতে পান না? আমি ওভাবে খেয়াল করেছি নাকি? তুমি হঠাৎ তিল নিয়ে পড়লে কেন বলো তো? তাদের খেয়াল না করলে নাবিলা আপুকে কেন খেয়াল করেছেন শুনি? কাহিনী কি? তলে তলে কি চলে? সরুন, সরুন আমার উপর থেকে। আমার কথায় হাসলেন উনি। গলায় মুখ ডুবিয়ে বলে উঠলেন, সরি, নাবিলাকে খেয়াল করার কারণ হলো সাহেল। নাবিলার আচরণগুলো তোমার সাথে মেলাচ্ছিলাম জাস্ট। আর তাছাড়া তেলটা আমি ইচ্ছে করে দেখিনি। তোমার সামনে যখন এসে দাঁড়ালো তখন সরাসরি তেলটাই আমার চোখ পড়ে গিয়েছিল, বাস এইটুকুই। তো আমার মিসেসের কি এই জন্যই মন খারাপ? পাগলি একটা।